দর্শক আমি স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে কথা বলতে চাই নির্বাচন সংস্কার ও সংলাপ শিরোনামে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি, এবং আছেন আশরাফুদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপি। দুজনকেই স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজকে আসলে আমরা জানি যে বড় একটি ঘটনা হচ্ছে ২৬ দল এবং জোটের প্রায় ১০০ জনের মতো নেতার সঙ্গে প্রায় ৩.৫ ঘন্টার মতো একটা বৈঠক হয়েছে, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এবং এখানে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমরা যদি বলতে চাই, এইভাবে বলা যায় সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। এবং বৈঠকে আমার যদি ভুল না হয়ে থাকে, শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনি উপস্থিত ছিলেন। আসলে বৈঠকটার আবহ এবং সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে, বকুল ভাইকে ধন্যবাদ। আজকে তো একটা আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের গত ৫৪ বছরে বাংলাদেশের প্রথম গঠনতন্ত্র যেটি তৈরি করা হয়েছিল ৭২ সালে, সেটি করবার ক্ষেত্রে আমাদের যেসব দুর্বলতা জায়গাগুলো ছিল এবং যেগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কথা বলছি, তার পরিপ্রেক্ষিতে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ তৈরি করবার স্বপ্ন লালন করা হচ্ছে, তার প্রেক্ষিতে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, তার ভেতরে আপনি জানেন যে সংবিধান সংস্কার কমিশন একটা গুরুত্বপূর্ণ। এছাড়া আরও ৬টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং সেটির আজকে প্রথম সেটি একটি কি বলবো, এটা চার্টার আকারে তোলা হয়েছে। সকল অংশীজন যারা রাজনৈতিক দলসমূহ, সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। আপনি যেটি বললেন সেটি তিনি বলেছেন যে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়টি শুরু হলো। এবং দ্বিতীয় অধ্যায়ের দুটো দিক, একটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে রাষ্ট্রের যে সংস্কার, যে গুণগত পরিবর্তন অথবা ক্ষমতা রূপান্তর যাই বলি না কেন, সেটি এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা, এই দুটি বিষয়কে সামনে রেখেই এই গুরুত্বপূর্ণ পথ চলা। এই পথ চলাতে তিনি বলবার চেষ্টা করেছেন যে আমরা কারো উপরে কোনো বিষয় চাপিয়ে দিতে চাই না। আমরা কমিশন গঠন করেছি এবং তারা সকল অংশীজনের মতামত নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করেছেন। তার উপরে রাজনৈতিক দলসমূহ যারা জনগণের প্রতিনিধিত্ব করে এবং শ্রেণী পেশার মানুষ যারা এই আন্দোলন সংগ্রামে লড়াইতে অংশগ্রহণ করেছে, তাদের সাথে আলোচনা করবার মধ্য দিয়ে এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। আমরা রাজনৈতিক দলসমূহ যেখানে ঐক্যমত্য তৈরি করব, যতটুকু ঐক্যমত্য তৈরি করব ততটুকুই। আমি যদি ভুল না করি ২৭ মিনিটের বক্তব্য, লম্বা বক্তব্য দিয়েছেন, সময় নিয়ে বক্তব্য দিয়েছেন। এবং উনি বলেছেন যে বাংলাদেশের গত ৬ মাসে আমাদের উপরে যতটা ভেতর থেকে, দেশের বাইরে থেকে অনেক রকমের বিপদ তৈরি করবার চেষ্টা করা হয়েছে এবং উনি অত্যন্ত সাহসের সাথে সেটি মোকাবেলা করেছেন। এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে সারা দুনিয়াব্যাপী যে অপপ্রচার করবার একটা ভেতর থেকে এবং আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেটি তৈরি করবার একটা বয়ান তৈরি করবার চেষ্টা করা হয়েছে, সেটি এই রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে আজকে সেটি যে ভুল বয়ান ছিল তাদের, সেটি প্রমাণিত হয়েছে। এবং সরকার যথেষ্ট শক্তির জায়গায় আছে, সাহসের জায়গায় আছে এবং তিনি মনে করছেন দেশের ভেতরে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এই সরকারের সাথে আছেন এবং আন্তর্জাতিক দুনিয়ায় এই সরকারের বন্ধু প্রতিদিন বাড়ছে এবং তারা সরকারের সহযোগিতা করবার ক্ষেত্রে অনেক হাত বাড়িয়ে দিয়েছে এবং আরও বেশি হাত বাড়িয়ে দিতে চায়। আমি আরেকটু যদি আপনার কাছে জানতে চাই যে এই বৈঠকে সংস্কার তো একটা প্রস্তাব, দীর্ঘ প্রক্রিয়া বা একটা চলমান প্রক্রিয়া, সংস্কার ছাড়াও নির্বাচন প্রশ্নে সবাইকে একমত হতে পেরেছে কিনা? না, সেই আসলে তো আজকে নির্বাচন এবং সংস্কারের নির্বাচন প্রসঙ্গটি তো ঠিক সেইভাবে ছিল না, ছিল যে সংস্কারের প্রস্তাবনাগুলোর উপরে আলোচনা করা। সে আলোচনাটাও আজকে ঠিক সেইভাবে হওয়ার কথা নয়। বলাই হয়েছে যে আজকে একটা নতুন করা হলো, আমরা এই অধ্যায়টা শুরু করলাম এবং পরবর্তীতে পার্টি টু পার্টি, জোট টু জোট এই কমিশনগুলো পৃথক পৃথকভাবে আলোচনা করবে। আমরা বলবার চেষ্টা করেছি যে এইগুলো করবার ক্ষেত্রে সময় নিয়ে সকলের সাথে এই আলোচনাগুলো হবে এবং যেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি হবে সেই ঐক্যমত্যের জায়গাটা আমরা তৈরি করব। যেখানে বিতর্ক করবার বিষয় আছে সেখানে বিতর্ক, এবং আপনার কাছে রাজনৈতিক দলগুলোর কাছে হার্ড কপি পাঠাবে, সেটা দেখে আপনার একটা মতামত দিবেন, সেটা আবার ওয়েবসাইটে ওনারা হার্ড কপিটা পাঠাবে। আমরা ওয়েবসাইটে যদিও পেয়েছি কিন্তু এত বড় হয়ে উঠছে না। হার্ড কপিটা আগামী 2-3 দিনের ভিতরে ওনারা বা 4 দিনের ভিতরে পাঠিয়ে দিবেন। সেগুলো দেখে
রাজনৈতিক দল এবং অংশীদারদের সাথে প্রত্যেকটা কমিশনেই কথা বলবে এবং কথা বলার মধ্য দিয়ে যেখানে ঐক্যমত্য তৈরি হবে। একটু শেষ করতে চাই, আমি আপনাকে আবারও সুযোগ দিতে দিব। আমি জনাব আশরাফুদ্দিন বকুল আপনার কাছে যদি জানতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সংক্ষিপ্ত আকারে এই বৈঠক শেষে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়, অর্থাৎ নির্বাচন সংস্কারকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং নির্বাচনকে প্রাধান্য দিয়েছে। আসলে এই বৈঠকটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা আপনার দল কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতাদেরকে। আসলে দীর্ঘ 6 মাসের পরে এই সরকার যে রিপোর্ট প্লেস করেছেন, আমি মনে করি এটা একটা রিপোর্ট আকারে দেওয়া হয়েছে এবং একটা বিরাট রিপোর্ট দাখিল করা হয়েছে এবং সেই রিপোর্টের স্টাডি করে হয়তো বা সেই রিপোর্ট নিয়ে কথাবার্তা বলা হবে যে ওনারা কী লিখেছেন, কোথায় কী লিখেছেন, সংস্কারই বা কী হবে। এক কথায় বলতে গেলে যে সংস্কারের কথা কিন্তু আমরা না করছি না কোথাও। আমি সংস্কারটা কি করব, কোন সংস্কারটা আমি করব? আমার সংস্কার আমি যদি শত শত সংস্কারই করি, সারা বছর সংস্কারই করে গেলাম, লাস্টে দেখা গেলো যে আরও প্রবলেম ক্রিয়েট হলো। এই সরকার আমলে এই সংস্কারগুলো পূর্ণতা পেল না, আবার সংস্কার সৃষ্টি করার জন্য প্রয়োজনে পড়লো। মানে আমি সংস্কার পিছনে থাকলাম, সাইকেলের মতো সংস্কারই করতে থাকলাম, একটা পর একটা প্রবলেম আসতে থাকলো, আমি এটাকে সংস্কার করার চেষ্টা করলাম। বেসিক জিনিস হলো কি জানেন, যে একটা মানুষের জীবনে যদি তার সততা না থাকে, সে যত বড় রাজনীতিবিদ হোক তার কোনো দাম নাই। আমরা দেখেছি সর্বত্র করাপশন ছিল, আমরা দেখেছি সর্বত্র বৈষম্য ছিল, আমরা দেখেছি সর্বত্র হত্যা, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন ছিল, যার দরুন কিন্তু আজকে সংস্কারের কথা বলেন আপনি। যদি তারা সুশাসন নিশ্চিত করতে পারতো তাহলে কিন্তু আমরা এগুলো নিয়ে কথাই বলতাম না। ওনারা যেই সংবিধান সংশোধন করেছেন, 15তম সংশোধন করেছেন, এই সংশোধনের আলোকে যদি নাকি সুষ্ঠু নির্বাচন হতো এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো এবং একটা পালাবদল হতো, এত কিছু প্রয়োজন ছিল না। এখন আমি বলতে চাই এখানে একটা কথা, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইম্পর্টেন্ট। রাজা দোষের রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। একটা কথা আছে না, যে রাজা যদি খারাপ থাকে তাহলে তো আমার দেশের প্রজারা কষ্ট পাবে। এখন মনে করেন আপনি ম্যান বিহাইন্ড দ্য মেশিন আপনি কাকে বসাইছেন, সে কী করছে। এখন আমরা যতই সংস্কার করেন না, কিন্তু মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, পলিটিক্যাল মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমি সংস্কার শত শত করে কোনো লাভ নাই যদি মাইন্ডসেট ঠিক না থাকে। এখন আমি যদি মনে করি যে আমার ক্ষমতায় আসার একমাত্র বাহক হলো জনগণ, জনগণ ভোট দিলেই আমি আসতে পারবো, এই জন্য বিএনপি কিন্তু বারবার বলে যে ন্যূনতম সংস্কার করে তাড়াতাড়ি চলে যাওয়া দরকার। এবং এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের কথা বলা হয়, এই যে ইউনিয়ন পরিষদ বা আরও যা আছে, আমি মনে করি এগুলোতে যাওয়া কিছুতেই সম্ভব না। আমরা তো লোকাল পলিটিক্স করছি, ধরেন এলাকায় থাকছি রেগুলার, আমরা জানি এই যে ধরেন 79 পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, আমরা প্রত্যেকটা নির্বাচন আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি। যে সরকার ক্ষমতা থাকবে সে যদি থেকে নির্বাচনগুলো পরিচালনা করে, সততার সাথে করে, তখন কিন্তু একটা চিত্র হবে, আর এখন করলে আরেকটা চিত্র হয়ে যাবে। এখন সবচেয়ে খারাপ জিনিস যেটা হবে, ওই যে আওয়ামী লীগের ফেসিবাদরা যারা আছে, পতিত সরকারের যেসব লোকেরা আছে, তারা কিন্তু প্রচুর টাকার মালিক। তাদেরকে আপনি ফিরাবেন কীভাবে? আপনি তো তাদেরকে অ্যারেস্টও করলেন না, তাই না? আপনি ধরেন এখানে ডেভিল হান্ট করছেন, আপনি শয়তানকে ধরছেন, তো শয়তানের আব্বাদেরকে ছেড়ে দিয়েছেন আপনি, তাই না? শয়তান আব্বারা কিন্তু পার হয়ে গেছে রুটি হালাও খেয়ে। এখন আপনি ধরবেন ছোটদেরকে ধরবেন, ছোটদেরকে ধরতে গেলে ওরা বলবে যে ওদেরকে ধরো নাই কেন। বেশ কয়েকটা দল কিন্তু স্থানীয় সরকার প্রশ্নে তারা একমত হতে পেরেছেন, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আপনারা যারা বড় বড় রাজনৈতিক দল আছেন, বেশ কয়েকটা দল স্থানীয় সরকার নির্বাচন পরে চান, মানে কারণটা কি? না, কারণটা এই কারণে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করা ইজি। আর এখন করলে আমি তো এখনও সংস্কারের আগে তো আমি অপরাধীকে আমি অ্যারেস্ট করতে পারিনি এখনও। আমার কথাটা মেন ফ্যাক্ট ছিল কোনটা, যে আমি হয়তো না আব্বাদেরকে ছেড়ে দিয়েছি। তার মানে কি আমার সদিচ্ছা কতটুকু আছে? এখন আমি যদি করতে যাই ইলেকশনটা, এখন এই ইলেকশন আপনি কি করবেন? ওই পতিত সরকারের লোকেরা কি বিভিন্ন মার্কা নিয়ে মাঠে নামবে না? আপনি নিষেধ করতে পারবেন তখন তাদেরকে আবার পুনর্বাসন করা হয় কিনা এমন একটা আশঙ্কা আছে আপনাদের? এখন তো আপনি পুলিশের অ্যাকশনটা আগের মতো সে অ্যাকশন নাই, তো পুলিশ অ্যাকশন করতে পারছেন না, তখন তো আপনি আরও পারবেন না, তখন একটা জগা কিছু হয়ে যাবে। এখন জাতীয় নির্বাচন আগে যদি আরেকটা ফ্যাসিস্টের উত্থান হয়ে যায়, রাইট, তারা যদি এসে যায়, তারা যদি মনে করেন বর্ডার দিয়ে চলে আসবে, যেভাবে তা বর্ডার দিয়ে পার হয়ে গেছে খবর পেয়েছি আমরা, কেউ চা বাগানের ভিতর দিয়ে গেছে, কেউ বা কাটাতার দিয়ে গেছে, আবার তারা চলে আসবে, আপনি তো ফিরাবেন কিভাবে? শহীদুদ্দিন মাহমুদ শওকত, আপনার কাছে যদি জানতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা যদি আমরা পরিষ্কার করে নিতে চাই, আসলে আমরা দেখলাম এই বিষয়টার মধ্যে যারা আপনার বৈঠক শেষ করে বক্তব্য দিয়েছেন, তাদের মধ্যে একটা কারো দ্বিমত আছে। যেমন জামায়াতের বক্তব্য ভিন্ন ছিল, তারপরে এবি পার্টির বক্তব্য একটু ভিন্ন ছিল, কর্তৃত্ব সংস্কার ছাড়া নির্বাচন হবে বিপজ্জনক। আপনার কাছে কি মনে হয় যে আপনারা কি প্রস্তাবনা দিয়েছেন বা দিবেন?
যে আসলে দেখেন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে? দেখেন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে একটু পাশ কাটিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে অথবা পরে এই বিষয়টাকে প্রধান করে ফেলছি। আজকে যদিও এই আলোচনাটি প্রধান ছিল না, কিন্তু আমরা কেউ কেউ এই আলোচনাটা এনেছি, আপনাদের বক্তব্যে সেটা চলে এসেছে। আমরা অনেকে এনেছি, আমরা যদিও আমরা আমাদের দলের পক্ষ থেকে যিনি কথা বলেছেন তিনি আনেননি। প্রধান বিষয়টা হচ্ছে এখানে আজকে যে ভাই যেটা বললো, ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিটি স্তর, প্রতিটি কেন্দ্র, প্রতিটি জায়গা থেকে যদি চিরতরে আপনি ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে চান, উৎখাত করতে চান, তাহলে ক্ষমতার রূপান্তর লাগবে, শাসন ব্যবস্থার রূপান্তর লাগবে, আমার গঠনতন্ত্রের রূপান্তর লাগবে। এই বিষয়টাকে আলাদা করে রেখে অথবা নির্বাচনের মুখ্য বিষয়গুলোকে আলাদা করে রেখে গৌণ বিষয়গুলো আমরা প্রদান করে ফেলছি। আমি সেই বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে পারলে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হয় নাকি জাতীয় নির্বাচন আগে হলে ভালো হয়, সে আলোচনাটা যেতে পারি। আমার যেটি মনে হয় কোনো রাজনৈতিক দল বা তাদের দলীয় দৃষ্টিভঙ্গিতে এই সংস্কারের প্রসঙ্গটি, যেটির জন্য রক্ত গেল, যেটির জন্য এত আত্মহতি, এত পুরো জাতি একটা ট্রমাতে চলে গেল, যেই গণ অভ্যুত্থানের যে প্রাণহানির মধ্য দিয়ে, সেই বিষয়টাকে অপ্রধান করে ফেলে অন্য বিষয়গুলো প্রদান করে ফেলার একটা চেষ্টা হচ্ছে। সেই জায়গায় আজকে এই আলোচনাটা আসছে, অনেকের মনে আসছে যে আমরা ক্রমশ সংস্কারের মূল বিষয়গুলো থেকে দূরে সরে যাচ্ছি। এটি আমারও এক ধরনের চিন্তা এরকম মনে হয় যে চিন্তাটা 5ই আগস্টের পরে সমস্ত অংশীজনেরা আমরা জোর গলায় বলেছি যে এই রাষ্ট্র ব্যবস্থাটা দুর্বল, এই রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিজমটা এখানে বহাল আছে। উনি পুলিশের কথা বললেন, জনপ্রশাসনের কথা বললেন, সমস্ত জায়গায় তো একই পদ্ধতি বহাল আছে। এই মানুষগুলোকে শুধু পরিবর্তন করলেই তো হবে না, এর যে বিধিবিধান, আইন কাঠামো যা যা আছে এগুলো যদি পরিবর্তন না করেন, আপনাকে বদলিয়ে আমাকে বসিয়ে দেওয়ার পরে আমি কি গুণগত পরিবর্তন আশা করতে পারি? তাহলে এই জায়গাগুলো রিপেয়ার করবার ক্ষেত্রে যদি মনোযোগী না হই, তাহলে 54 বছরের যে ক্ষতর কথা বলি, যেই আমাদের হাহাকারের কথা বলি, আমরা 72-এ যথাযথভাবে একটা সকলের মতামতের ভিত্তিতে একটা সংবিধান প্রণয়ন করতে পারি, 90-তে আমরা পারি নাই, আমরা 96-তে একটু অর্জন করলাম, সেটি আবার 2013-তে আবার এটাকে চলে গেল। এই অবস্থা যদি বারবার ফিরে আসে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জন্য আজকে প্রধান বিষয় যেটি হচ্ছে যে এটিকে মুখোমুখি না করি, আমরা মনে করি সমঝোতাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে প্রধান একটা বিরোধী দল বিএনপি, বড় দল, তারা সংস্কারের কথা বলছেন, নির্বাচনের কথাও বলছেন। এই জায়গায় যদি পার্থক্য খুঁজবার আপনি চেষ্টা করেন, তাহলে মিনিমাম সংস্কার বলতে আমরা কোনটা বুঝতে চাইব, সেটা তো আপনার সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা, সেটি আমরা আলাপ আলোচনা করতে পারি সকলে মিলে। সেই ক্ষেত্রে আমাদের কারো বক্তব্য থাকবে। আমরা মনে করি যে সংবিধানের ভেতরে যে ভূত, সেটি তাড়ানোর চেষ্টা না করে শুধুমাত্র নির্বাচন কমিশন বা জনপ্রশাসন অথবা দুদক অথবা এগুলো যদি আমরা করি, এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হয়তো আমরা করতে পারলাম, কিন্তু যে জিনিসটা থেকে গেল, সেই জিনিসটা যে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে ইতিমধ্যে, সেটা একটা দলীয় সরকার যখন ক্ষমতা গেল, যে বিএনপি আগামী ক্ষমতা গেল, তাহলে বিএনপি একার একটা দায়িত্ব বর্তাবে যে তারা সংস্কার করবে। কিন্তু এখন তার আগের সময়টা তো পুরো জাতি একমত এই প্রশ্নে, কিন্তু তখন একটা দল যারা ক্ষমতা থাকবেন তাদের চিন্তা বা তাদের বিবেচনার বিষয় হয়ে থাকবে। যদিও একটা ঐক্যমত্য থাকবে, এগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু যে দলটি ক্ষমতা থাকবে তাদের ঐক্যমত্য মানে এজেন্ডার বিষয় হয়ে থাকবে। আমরা এটা বলতে চাই যে এই বিষয়ে আমরা নির্বাচনটা করবার প্রাককালে এই কাজটা আমরা সকলে মিলে করে ফেলি। আমি জনাব আশরাফুদ্দিন বকুল আপনার কাছে যদি জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে, যে যদিও এটি পরের আলোচনা বিষয় যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে এসেছে, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি জামাত, ছাত্র যারা সংগঠনগুলো ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক ঐক্য, তাদের মধ্যে দেখছি যে একটা এই স্থানীয় সরকার নির্বাচন তারাও আগে চাচ্ছে, এবং তার সঙ্গে বেশ কয়েকটি রাজনীতি। এর কারণ কি মনে হচ্ছে? যারা চাচ্ছে তারা কিন্তু কোনোদিন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করেনি। আচ্ছা, তাদের কিন্তু একচ্ছত্র ভূমিকা ছিল না। জামাত কয়টা ইউনিয়নের চেয়ারম্যান করেছিল, কয়টা ইউনিয়নের চেয়ারম্যান করতে পেরেছে? ইউনিয়ন ভিত্তিক যদি যান, জামাতের লোক নাই, ভোট করে কন্টেস্ট করে বিএনপির সাথে জীবন আসতে পারবে না। আমি এখনো বলতে পারি, আপনার এখানে লিখিত দিয়ে বলতে পারি যে যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় 95% পাবে বিএনপি, কারণ বিএনপি সর্বত্র একটা জোয়ার বসছে। সেকেন্ড আসেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমন একটা ভাব চলে আসছে জনগণের ভোটের ম্যান্ডেটে। এটা কি ভয়ের কারণ? সবার না, ভয়ের কারণটা আমি আপনাকে বলি, এখানে আমরা কিন্তু ভয় করছি না। আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিলে আমাদের ভয় কোথায়? ভয়টা ওই জায়গায় আমার ইনভেস্টমেন্ট নাই, আমার দেশের ব্যবসায়ীরা সব বসে গেছে,
বেতন দিতে পারছে না, এলসি করতে পারছে না, বিদেশে মাল আমদানি করছে না, রপ্তানি করতে পারছে না, ইনভেস্টমেন্ট আসছে না। আপনি যে এটা করে ছেলে খেলা করে করে আপনি সময় পার করবেন, তা আমার দেশ তো পিছিয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আমার কাছে যৌক্তিক মনে হয় যে ছাত্ররা যেটা বলছে যে স্থানীয় সরকার যে প্রশাসন, সেই প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন বা পতিত সরকারের লোকজন তারা এখনো বর্তমান। আপনারা যদি এগুলো পরিবর্তন না করেন তাহলে স্থানীয় সরকারের যে সংস্কার কাঠামোর মধ্যে আনতে চান সেটাও তো পরিবর্তন না, হবে। সেটা তো গ্র্যাজুয়ালি আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে গ্র্যাজুয়ালি আসবে। সেটা আমি সেই আশ্বাস বা বিশ্বাস তো আপনাদের রাজনৈতিক দলগুলোর উপর তারা রাখতে পারে না। 53 বছরের রাজনীতি, সেটাই আপনাকে আমি বলছি যে মাইন্ড সেট আপ, পলিটিক্যাল যে পার্টির মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করতে হবে, যে আমি সুশাসন দেব এবং আমি কুশাসন বা দুঃশাসন দেব না, আমি দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ করব না, সুন্দর বাংলাদেশ করব, যেটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অঙ্গীকার করে 31 দফা সংস্কার পদ্ধতি দিয়েছেন। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি কেন স্থানীয় সরকার নির্বাচন আমরা চাচ্ছি না। আপনি দেখেন, যদি স্থানীয় সরকার নির্বাচন করে আরেকটা মারামারি শুরু হয়ে গেল, কারণ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু মারামারি হয় প্রচুর, কিন্তু এবং গ্রুপে গ্রুপে গোষ্ঠী গোষ্ঠী প্রচুর মারামারি হয়। যদি কোনো কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়, তার মানে আমার জাতীয় নির্বাচন কিন্তু আরও অনেক পিছিয়ে যাবে। আপনি কোথায় করবেন সংস্কার কথা বলে আপনি নির্বাচন আসেন কেন? সংস্কারের কথা বলছেন আপনি এতদিন, তার মানে আপনি এখন আসছেন স্থানীয় সরকার নির্বাচন, আপনি তো স্থানীয় সরকার নির্বাচন রেখে দেন, সংস্কার নিয়ে কথা বলেন। একটা যেহেতু ঐক্যমত্য কমিশনের বৈঠক, এখন আমি যে কথাটা বলছি আপনাকে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, আমার বাংলাদেশে এখানে ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টর আসছে না। কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট নাই বলে, কোনো চুক্তি করা যাচ্ছে না, কারণ চুক্তিগুলো তখন লিগ্যালিটি পাবে না। এখন আপনি আসেন, এটা কি আরও লেন্দি করবেন? এখন বাংলাদেশে যদি 1 মাসের যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা, সেটা 20 বছর আগে 3 বছর হওয়ার কথা। কারণ এখন গ্লোবালাইজেশনে আমরা ইন্টারন্যাশনালি এমনভাবে লিঙ্ক হয়ে গেছি যে আমরা সব কিছু জানছি, বুঝছি এবং ইজিলি কম খরচে ইন্ডাস্ট্রিয়াল করতে পারছি। এখন যদি আমি পিছিয়ে যাই 6 মাস, তার মানে আমি কমপক্ষে 6 বছর পিছিয়ে গেলাম ইন্টারন্যাশনাল মার্কেটে। কিন্তু আমার ইন্টারন্যাশনাল মার্কেটে আমার যে বিজনেসম্যানরা এখানে অর্ডার দেবে, আমি যে অর্ডার করব সেই পদ্ধতিতে আমি পিছিয়ে যাচ্ছি, কারণ আমার এখানে বিজনেসম্যানরা সবে বসে গেছে। আমার 6 মাসের অভিজ্ঞতা কি বলে? আমার এই 6 মাসের অভিজ্ঞতা যেটা বলে, এই 6 মাসে আমি যা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ থেকে ডলার পাচার করে দেশটাকে শূন্য কোটায় নিয়ে গেছে। কারণ দেশ তো টাকা তো যায় না কখনো, হুন্ডিরা টাকা দেয়, ডলার দিতে চলে যায়। তাহলে মানে কি, এই ডলার যে আসে না বলে আমার রেমিটেন্স বাড়ে না বলে আমার কিন্তু রিজার্ভ বাড়ে না, তার মধ্যে কি দাঁড়ালো? আমি তো এলসি করতে পারছি না, আমার লোকগুলি তো না খেয়ে মরছে, কাটছাট হচ্ছে, ছাঁটাই হচ্ছে লোকজন। তো এই যে ছাঁটাইয়ের সংখ্যা পাচ্ছে, আর 6 মাসে কত লক্ষ লোক ছাঁটাই হবে, এটা কি ওনারা জানেন? যে সব ছেলেপেলেরা কথা বলে, নাবালক সমন্বয়করা কথা বলে, তাদের মাথায় কি সেই বুদ্ধি আছে? তাদের স্বপ্ন আছে যে সামনে ক্ষমতা আসার জন্য একটা প্ল্যান করে লেন্দি করে করে কীভাবে আসা যায়। কিন্তু আসলে তো তা না। বিএনপি তো চিন্তা করে মনে প্রাণে ডেভেলপমেন্ট চিন্তা করে, মনে প্রাণে মানবিকতার চিন্তা করে, এমপ্লয়মেন্ট চিন্তা করে। তাদের তো এই চিন্তা নাই, তাদের কথা আসতে পারলে মনে চালাইলাম। কিন্তু 6 মাসে তো আমার দেশ আরও কমপক্ষে 10 বছর পিছিয়ে যাবে। আমরা একটা বিরতি নিয়ে সংস্কার প্রশ্নে আবার আলোচনা শুরু করব। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছেন নির্বাচন সংস্কার সংলাপ নিয়ে। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে যদি জানতে চাই, জনাব আলী রিয়াজ এই ঐক্যমত্য কমিশনের যিনি একজন সদস্য এবং আমার যদি ভুল না তিনি সহসভাপতি, কো-চেয়ারম্যান, তো তিনি তার একটা বক্তব্য আমাদের নজর এসেছে, ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না। আসলে কোন প্রসঙ্গে তিনি এটি বোঝাতে চেয়েছেন? না, এটি তো উনিও প্রধান উপদেষ্টার পরে একমাত্র সরকারের পক্ষ থেকে উনি কথা বলেছেন। উনি কমিশনের কাজটা কীভাবে হবে এবং সেটি পার্টি টু পার্টি কীভাবে ডায়ালগ হবে, কীভাবে এটি তৈরি হবে, এটার রূপরেখা দেওয়ার চেষ্টা করেছেন। এটি তো সকলেই আমরা বলি, উনি না শুধু, আমরা সকলেই এটা বলি যে সরকার ব্যর্থ হলে বা আমরা সকলে মিলে যদি ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণঅভ্যুত্থানের যে অর্জন, যে চেতনা, যেটিকে আমরা রক্ষা করবার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছি, সেটি আবার ব্যর্থ হবে। ফ্যাসিজমকে চূড়ান্তভাবে পরাজিত করবার জন্য আমরা যে ঐক্যমত্য তৈরি করেছি, সেটি যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আবার পুরনো পথে ফিরব। এই জায়গাতে ফিরবার আর কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে উনি বলেছেন যে আমাদের সফল হতেই হবে এবং ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্যমত নিয়ে কোনো মানে সংস্কার প্রসঙ্গ নিয়ে গিয়ে তারা কিছু দেখতে পাচ্ছে কিনা দৃশ্যমান? না, এটি তো আমি প্রথমে বললাম, আজকে প্রথম আলোচনা এসে শুরু হয়েছে। তারা যেটি বলার চেষ্টা করেছে, এটি আসলে এক ধরনের পরিচিতি সভার মতোই বলার চেষ্টা করেছেন। এবং আসলে সব দল আমরা এই কাজগুলো নিয়ে কাজ করব, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। প্রথমত যে আমরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে কীভাবে কাজগুলো হবে, এই কমিশনগুলোর সাথে কীভাবে কথা বলবো আমরা। সেক্ষেত্রে তো আমরা প্রস্তাব দিয়েছি, তারাও বলেছে যে আমরা পার্টি টু পার্টিগুলো কথা বলবো এবং হার্ড কপি পাওয়ার পরে
সেটি কথা বলে যে কাজটি করবার জন্য যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে আমি প্রথমেই কথা বলছি, আমাদের ঐক্য যেখানে যেখানে হয় সেটি তৈরি করতে হবে। যেখানে আমাদের বিতর্ক করবার সুযোগ আছে সেই বিতর্ক করে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। আর যেখানে বিরোধ আছে সেই জায়গাটা কমপ্লিটলি আমরা এড়িয়ে থাকতে চেষ্টা করতে হবে। কথাটা পরিষ্কার কিনা? যেসব জায়গায় ফান্ডামেন্টাল আপনার বিরোধ হয়ে যাবে সেই জায়গাটা আমার পক্ষ থেকে যদি বিরোধ হয় আপনাকে আলাদা করে রাখতে হবে, কারণ ওইটাকে আলাদা না করি ওই বিরোধটা যদি আমি ইন্ট্রোডিউস করতে চাই তাহলে আমি ঐক্যমত্য তৈরি করতে পারবো না। সেই পুরোনো কথাই বলি, কমন মিনিমাম যেসব জায়গায় আমরা ঐক্যমত্য তৈরি করব এবং যেই জায়গায় বিতর্ক থাকবে সেই কনভিন্সড করবার চেষ্টা করবো আপনাকে যে না এই কাজটা করেন। কেউ যদি মনে করে যে এই সংস্কারটা হওয়া এখন জরুরি নয়, আমি যদি মনে করি না এটা হয়ে যাওয়াটা জরুরি, তাহলে সেই জায়গায় আপনাকে কনভিন্স করি যে আমরা এই জায়গা নিই। একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে মানুষ ভালো, রাজনৈতিক দল ভালো, তার কমিটমেন্ট ভালো, এটি যেমন রাজনীতিতে একটি প্রয়োজনীয় বিষয়, তেমনিভাবে যে ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে আপনি কাজ করবেন সেই ব্যবস্থাপনাটার উপরে আপনার আস্থা আছে কিনা, বিশ্বাস আছে কিনা, জনগণ বিশ্বাস করে কিনা, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সুন্দর সুন্দর কথা বললাম, যেমন আজকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে আপনি খুব সুন্দর করে কথা বলেন, মায়াবী কথা বলেন, কিন্তু আপনাকে শক্ত হওয়ার মতো কাজ করতে হবে। অর্থাৎ আপনি যখন রাষ্ট্র চালাবেন তখন আপনাকে সেই কাজটি করতে হবে। সেক্ষেত্রে আমার কথামালার ভিতরে আমি এই পার্টির থেকে বলাই হয়েছে সরকার ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু কর্তৃত্ব সুস্পষ্ট হয়। একটা সরকারের যে কর্তৃত্বের বিষয় যেটি থাকে যে আপনি শান্তিপ্রিয় মানুষের জন্য একজন সুশাসক, আবার অশান্তি যারা তৈরি করবার চায়, যারা ডেভিল বলছি আমরা, যাদেরকে আমরা খুঁজবার চেষ্টা করতেছি, তাদের জন্য তো আপনার আতঙ্ক হবেন, আপনি তো তাদের জন্য ভয়ানক চরিত্র হিসাবে তাদের সামনে মানে আপনার আবির্ভূত হতে হবে। তা না হলে সমাজের ভারসাম্য তৈরি হবে না। সকলের জন্য যদি আপনার একরকম মিষ্টি কথার মধ্য দিয়ে থাকেন তাহলে সেটা হবে না। তো যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এই ঐক্যমতটা তৈরি করাটা এখন গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটি করবার ক্ষেত্রে আমাদের কিছু ভিন্নতা আছে, যেমন কিছু কিছু নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে আমরা একটা ইয়েতে চলে যাব, কি বলে নির্বাচনে চলে যাবে, এই ধরনের যেমন মত আছে। আবার যে সংবিধানের যে সংকটের জায়গাগুলো আছে যেগুলাই মৌলিক আমরা মনে করি, সেই মৌলিক জায়গাগুলোকে যদি আপনি কোনো হাত না দেন তাহলে মূল জায়গাটা থেকে যাবে। এই থাকবার জায়গায় অনেকের এই বিষয়ে কথা বলবার বিষয় আছে, অনেকে বলছেন যে এই জায়গাগুলো কাজ করতে হবে। সেটাতেও কিন্তু বিএনপি সহ মেজর পলিটিক্যাল পার্টির কিন্তু অনেক ঐক্যমত্য আছে যেগুলো সংবিধান সংস্কারের প্রশ্ন। যদি একটি দফা আছে, আমরা একটি দফা দিয়ে যদি ঐক্যমত্য থাকে তাহলে সেটি আমরা একটা নির্বাচনী সরকারকে ওই ফ্যাসিজমের যেই গঠনতন্ত্র সেটিকে আমরা তার হাতে দিব কেন? এটাকে সংশোধন করে রিপেয়ার করে দিই যাতে করে সে দেশ পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারে, তাকে কোনো রকমই ফ্যাসিস্টের পথে যেতে না হয়, অথবা সে বাধ্য না হয়, অথবা সেই আচরণ যেন সে করতে না পারে। সেই কাজটা করার জন্যই সংস্কারগুলা আমরা মনে করি যে এটা হয়ে গেলে সকলের জন্য রক্ষা। আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে কি মনে হয় যে প্রক্রিয়া যাচ্ছে, সংস্কার তো সবাই চাচ্ছেন, কিন্তু তার মধ্যে আমরা দেখছি একটা মতবিরোধ তৈরি হচ্ছে। একটা বড় রাজনৈতিক দল আপনাদের শরিক ছিলেন, আগে বিরোধী জোটবদ্ধ ছিলেন, তারা কিন্তু এই সংস্কার প্রস্তাবের ব্যাপারে তারা খুব একটা আগ্রহী নির্বাচনের চেয়েও। আবার ছাত্র সংগঠন যারা যেই রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী বা নাগরিক ঐক্য কমিটি, তারাও কিন্তু আসলে সংস্কার চাচ্ছে। সেই জায়গাটি আপনারা আশ্বস্ত করতে পারছেন না কেন? আসলে সংস্কার কে চায় না? সংস্কার তো সবাই চায়। কিছু কিছু সংস্কার আছে, সেই সংস্কারগুলো আপনার করতে গেলে আপনাকে লেন্দি পিরিয়ড লাগবে। যেটা একটা প্রশ্ন আসছে যে সীমানা নিয়ে, সীমানা পুনরুদ্ধার, সংসদীয় সীমানা পুনরুদ্ধার করবেন। এর আগে তো একবার 2008 করা হয়েছে, তারপর দেখা গেছে যে মামলা হয়েছে, আপনি যদি আবার করেন আবার মামলা হবে, মামলা হলে শুনানি করতে 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 যে সময়টা চলে যাবে। সর্বত্র কিন্তু এই পলিসিটা জাস্ট লেনদেনিং করার জন্য, মানে মেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনটাকে লেন্দি করার জন্য, এটা ডিলে করার জন্য, যে এটা যাতে আরও দেরিতে হয়, সেই জন্য কিন্তু এই পলিসিগুলো। আদারওয়াইজ আপনি মনে করেন একটা সংস্কার প্রস্তাব তৈরি করার জন্য 3 মাস ইজ কোয়াইট এনাফ। 3 মাসে একটা ইলেকশনই করা যায়। আমি বলবো যে স্পিডে সরকারকে যাওয়ার কথা ছিল সেই স্পিডে সরকার যাচ্ছে না। আমি সাধুবাদ জানাই সরকারকে যে সরকার একটা কঠিন বাস্তবতার মধ্যে দায়িত্ব নিয়ে কিন্তু আজকে একটা পরিস্থিতি নিয়ে আসছেন। কোনো এক সময় দেখেছি আমরা 5 আগস্টের পরে পুলিশবিহীন দেশ চলেছে, বিচার আদালত চলছে বিচারকবিহীন, সেখান থেকে তারা কিন্তু আজকে একটা সুন্দর একটা পরিবেশে রাখছেন। যে পরিবেশটা রাখছেন এটা আমাদের কোনো রকমে চলছে, কিন্তু এখন যদি সংস্কার করতে করতে গিয়ে আবার অন্তরে অন্তরে আমি বলবো না, মানে অন্তরে অন্তরে যদি থাকে স্বৈরাচার, মুখে মুখে সংস্কার, তাহলে কিন্তু এটা একদিন না একদিন মানুষের মনে চলে আসবে, লেন্দি হলেই চলে আসবে যে তাদের লক্ষ্যটা কিন্তু ওই জায়গায়, তখন কিন্তু আমাদের অর্জনটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এখানে আমি একটা মব জাস্টিস নিয়ে আসতেছি। মব জাস্টিস কেন?
আপনি দেখেন ৭১-এর স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যখন 10ই জানুয়ারি দেশে ফেরার পর যখন দেশ শাসন করতে নামলেন, তখন কিন্তু লালবাণী লক্ষ্মীবাণী বানায় কিন্তু আবার একটা শাসন ব্যবস্থা চালন করলেন, যেখানে মব জাস্টিস ছিল সর্বত্র। আর এখন যদি বাংলাদেশে আবার যেভাবে মব জাস্টিস শুরু হয়ে গেছে, তাহলে এই মব জাস্টিস করলে কিন্তু আপনি অর্জনটা ধরে রাখতে পারবেন? কখনো পারবেন না। আমি যদি অপরাধ করে থাকি, আপনি আমাকে শাস্তি দেন, আমার প্রতিষ্ঠানকে কেন ধ্বংস করবেন আপনি? কিছু না কিছু হলেই পার্কের গেটে গিয়ে দাঁড়ায় আছে, আগুন দেবে, কোনো রকম একটা সমন্বয়ক টাইম আইন না, এটা সমন্বয়ক, জীবনের সমন্বয়কের চেহারা দেখি নাই, এলাকায় সমন্বয়ক কি না হলে এই দিতে হবে, সে দিতে হবে, এই যে একটা মব জাস্টিস শুরু হয়ে গেছে, তাদেরকে আমার অর্জন নষ্ট হয়ে যাচ্ছে না? লেন্দি হলে এইগুলো বাড়বে, দিন দিন বাড়বে, হঠাৎ করে দেখবেন ফুসে উঠছে কোনো একটা এলাকায়। কেন? আমাদের আইন শৃঙ্খলার সেই পরিবেশটা তৈরি হচ্ছে না। এটা এছাড়াও আমি আপনাকে বলি, সরকার যদি রিপোর্ট নেয় প্রতিটা এলাকা থেকে যে নির্বাচনটা কখন হওয়া দরকার, প্রশাসন থেকে শুরু করে সবাই রিপোর্ট দেবে যে তাড়াতাড়ি নির্বাচন দেন, কারণ তারা টিকে থাকতে পারছে না, কারণ তারা সেই ফোর্স ইউজ করতে পারছে না, কোনো দিতে পারছে না। কাজে নির্বাচনের জন্য যে একটা পরিবেশ তৈরি করা দরকার, যে সংস্কার দরকার, প্রথম আমাকে সংশোধন করা দরকার, যাতে করে নাকি ওই আমি পাশ করলো সংসদ সদস্য আবার চলে যাওয়ার আগে সংসদ সদস্য 2 সংসদ সদস্য মিলে কিলাকিলি করবো, তাই না? এরকম যাতে না হয়, আমার প্রথম সংশোধনটা বাদ করে মেজর যে জিনিসগুলো আছে সংশোধন করে নির্বাচন দিলে এরপর ধরেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সে পর্যায়ক্রমে সাজাবে। সে যদি ব্যর্থ হয় তাহলে তো তাকে তো রোশনালে পড়তে হবে। আজকের বৈঠক থেকে আপনার কাছে কি মনে হচ্ছে, সংস্কারের জন্য কতদিন সময় লাগতে পারে, বা প্রধান উপদেষ্টার কথাবার্তা আপনার কাছে কি মনে হচ্ছে, বা রাজনৈতিক দলগুলোর? আমি মনে করি আজকে যেহেতু একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, একটা প্রেস নোট চলে আসছে, অলরেডি একটা রিপোর্ট চলে আসছে, সেখান থেকে যদি মনে করেন এটা নিয়ে আলোচনা টেবিলে বসে, আমাদের পক্ষ থেকে বসবেন, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা রিপোর্ট দিবেন, বসবেন, আমার মনে হয় না যে এগুলো ঠিক করার জন্য 1 মাস কি 2 মাসের বেশি সময় লাগতে পারে। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপ্ন, আপনার কাছে কি মনে হয়? আপনি যেহেতু উপস্থিত ছিলেন, আপনি সেখানকার অবস্থাটা বুঝতে পারবেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো ন্যূনতম কতটুকু সময় লাগতে পারে এই প্রক্রিয়া? দেখুন, আমি প্রথমেই আপনাকে বলেছি কিনা জানি না, বাংলাদেশের ইতিহাসে যে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট বা যেটি তৈরি করেছে, এটা একটা যুগান্তকারী কাজ আমি মনে করছি। আমরা রাজনৈতিক দলসমূহ গণ অভ্যুত্থানে চেতনা ধারণকারী, আমরা কতটা সফল হব কতটা ব্যর্থ হব আমাদের উপরে নির্ভর করে, কিন্তু এটি কিন্তু ঐতিহাসিক দলিল হিসাবে আগামী প্রজন্মের কাছে এটা থেকে যাবে। আমরা এই রিপোর্টের উপরে সংযোজনী আমরা বিয়োজন যা যা করতে চাই আমরা সেটি করে, আমরা যদি সেটিকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়নযোগ্য না করে রাখি, অথবা যদি ফেলে রাখি, অথবা ইতিহাসে বহু রিপোর্ট আছে ফেলেছিল, তো এই দায়বদ্ধতা ভবিষ্যৎ আমাদেরকে বহন করতে হবে। আমরা এই প্রশ্ন মুখোমুখি হব। ভাই যে কথাটা বলছেন যে ছাত্রদের আন্দোলন বা সমন্বয়কের কথা যেটি বলছেন, তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে। আমি মনে করি প্রফেসর ইউনূস সরকার, যিনি সরকার প্রধান, এই মানুষটির আগামী দিনের কোনো রাজনৈতিক এজেন্ডা ব্যক্তিগতভাবে নাই, উনি এটা থাকছেন না। সুতরাং সরকারের প্রধান হিসেবে এটা নিরপেক্ষ জায়গায় উনি অবস্থান করছেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, জাতীয় নাগরিক কমিটি থেকে তাদের রাজনৈতিক দল গড়বার কথা হচ্ছে, বিভিন্ন রকম বক্তব্য আসছে, তারা, আমি এটাকে সাধুবাদ জানাই এই জন্যই যে আমি মনে করি যে এই নতুন যে চেতনা, যে 54 বছরে আমরা কখনোই আলোচনার টেবিলে আনতে পারিনি আমাদের সংস্কারটা দরকার। আমরা আগেই বলেছি অনেকগুলো গণ আন্দোলনে আমরা সাফল্য পেয়েছি, কিন্তু আমাদের সংস্কার হয়নি। আপনারা দেখেন নূর হোসেনের গায়ে কি লেখা ছিল? গণতন্ত্র মুক্তিপাদ, স্বৈরাচার নিপাত গেল, গণতন্ত্র মুক্তি পেল না। তার মানে কি, একটা সিম্বলিক জায়গা যদি আপনারা দেখেন, তাহলে এটি আমরা রাজনীতিবিদেরা কখনোই আলোচনার প্রাসঙ্গিক করিনি, আংশিক বাস্তবায়ন হচ্ছে, আংশিক রয়ে গেছে, প্রাসঙ্গিক করিনি। আমি মনে করি মোটা দাগে আমাদের প্রাসঙ্গিকতা ছিল কিভাবে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়া থাকবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে, এটাই প্রাসঙ্গিক। এটার জন্য আমাদের বারবার লড়াই করতে হয়েছে। কিন্তু এটার পেছনে যে শক্তিটা কাজ করেছে, যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাটা বহাল তবিয়ত থেকে গেল, যেটি আমাকে ফ্যাসিবাদ বানাই দিল, যেটি 15.5 বছর, উনি বলছে মব, আজকের মবের কথা বলা হচ্ছে। আমরা 15 বছরে এই শাসনটাকে কি শাসন বলবেন? আপনি 14 নির্বাচন মব না, আপনার 18 নির্বাচন মব না, আপনি 24 নির্বাচন মব না, গণহত্যা মব না, আপনার আয়নাগর মব না, আপনার দুর্নীতি, লুণ্ঠন, 1000 কোটি টাকা, এগুলো কি মব না? এরকম একটা মবের পিছনে উৎখাত করার পরে আমি মনে করি বাংলাদেশের যে ছাত্র গণ অভ্যুত্থান বা রাজনৈতিক দলসমূহ যথেষ্ট পরিমাণে এই মবের ভেতরে থাকবার কারণে কিন্তু
আপনার ভিতরে কিছু যন্ত্রণা তৈরি হয়, আপনি কিন্তু কষ্ট, আপনার রক্তক্ষরণ হয়, আপনার ভিতরে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতর বহিঃপ্রকাশ ঘটবার কিন্তু সুযোগ থাকে। আমি মনে করি এই গণ অভ্যুত্থানে আমরা সেই সুযোগ নেয় নাই, যেটুকু হয়েছে সেটুকু আমরা মনে করি ঠিক হয় নাই, কিন্তু অনেক কিছু হতে পারতো এই ক্ষতের কারণে। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরবো আলোচনায়। দর্শক, আমি স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম নির্বাচন সংস্কার ও সংলাপ প্রসঙ্গে। জনাব আশরাফ উদ্দিন বকুল, আপনার কাছে যদি জানতে চাই, সাধারণ যারা আন্দোলনে জড়িত ছিল বা যে ছাত্ররা বৈষম্য বিরোধী বলি আর যারাই বলি, তাদের একটা ঢালা অভিযোগ আছে যে বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ইভেন আপনারা এখন পর্যন্ত প্রায় ঢাকার বিভিন্ন 64টা জেলায় সমাবেশ করছেন, এখানে তাদের অভিযোগ যে আপনারা প্রেশার ক্রিয়েট করছেন নির্বাচনের জন্য। আসলে এই অভিযোগটা কতটুকু সত্য? অ্যাকচুয়ালি সমন্বয়করা যে কথা বলছেন আর আমরা যে কথাগুলো বলছি, এর মধ্যে সবাই আমরা একমত যে ইলেকশন হবে, কিন্তু একটা টাইম ডিভিশন। আর টাইমটা কেন, আমার রোড ম্যাপ কী, আমি কী কী কাজ করব। আমি যদি একটা বিল্ডিং করি, আমার একটা শিডিউল দিতে হয়, কখন কত পাইলিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত। আমি তো সেই শিডিউলটা পাইনি 3 মাসও, 6 মাস আমি সেই শিডিউল পাইনি। এখানে কিন্তু প্রশ্ন, আপনি যাকে দিবেন ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এবং পোস্টের অধীনে যাকে দায়িত্ব দিচ্ছেন সে কতটুকু ক্যাপাবল, সে কি পারে না বোঝা যাবে ওনার রোড ম্যাপ দিয়ে। রোড ম্যাপ দিলেই তো বুঝবো আমরা যে আপনি কোন কাজটা কতদিনে করবেন। সেটা দিচ্ছেন না, বিধে কিন্তু আমাদের সংশয় সৃষ্টি হয়েছে, তাই না? এটা সবার জন্য হবে। আমি যে কথাটা বলছি বারবার, 16 বছরের একটা বিদ্যমান যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার হঠাৎ করে রাতারাতি বদলিয়ে একটা নির্বাচনের রাতারাতি বদলিয়ে এটা তো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব তাড়াতাড়ি করা, কারণ সে জানে কোথায় কি করতে হবে। আমাদের যে মুরব্বী বা বড় ভাইয়েরা এই দায়িত্ব নিয়েছেন, ওনারা যদি সংস্কারের প্রস্তাব করতে গিয়ে জায়গায় 6 মাস আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, কতটুকু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আমি পিছিয়ে গেছি, তাই না? আমি প্রত্যেকটা সেক্টর কতটুকু পিছিয়ে গেছি, এডুকেশন ধরেন, সমস্ত জায়গায় কিন্তু পিছিয়ে যাচ্ছে। কিন্তু এখন নট অনলি দ্য পলিটিক্স, অনলি দ্য গভর্নমেন্ট বা চেঞ্জ অথবা ভোটিং রাইটস, এর সাথে জড়িত অনেক কিছু জড়িত। ডিলে করলেই আমি এফেক্ট হয়ে যাচ্ছি। তো এখন যারা বসে বসে এই জিনিসগুলো করছেন, ওনারা কি আদৌ বুঝতে পারছেন যে কতটুকু ইম্প্যাক্ট আসতেছে এলাকায়? এখন আমরা কেন বলছি, আমরা যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি আমরা দায়িত্ব নিতে পারবো। আমরা মানে কি, যারা নির্বাচিত হয় তারা জনগণের ভোটের মাধ্যমেই তো। বিএনপি তো বলে না যে আমি চলে আসছি, বলছেন ঐক্যমত্যের সরকার গঠন। জনাব শহীদ মাহমুদ সাহেব, আপনার কাছে কি মনে হয় যে বিএনপিকে এই 64 জেলায় সমাবেশের মাধ্যমে নির্বাচন প্রসঙ্গটি সামনে এনে তারা কি প্রেশার টেস্ট করতেছে না পালস টেস্ট? এটি তো বিএনপি ভালো বলতে পারবে। তো সংস্কার প্রশ্নে দুরকম কথা তো আছেই, একদম যে সমীকরণ সোজা তা নয় কিন্তু, হ্যাঁ, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। বিএনপি বলছেন ন্যূনতম সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনী পর্বে চলে যাওয়ার বিষয়ে আলোচনা করছে, আবার এর বিরুদ্ধেও আগে সংস্কার পরে নির্বাচন, এরকম জোরালো বক্তব্য আছে। সুতরাং এই জায়গায় পার্থক্যটি আছেই। আমরা এই জায়গায় যে কথাটা বলতে চাইব সেটি হচ্ছে যে এটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছি, সেই বিভাজন তৈরি না করি যদি ফ্যাসিজম থেকে জাতিকে মুক্ত করতে হয়, তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। সেই বিকল্পটা, সেই ঐক্যতা আমরা হতে পারিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই কথাই বলছি। সেই ঐক্যতা হচ্ছে পারি না। আমরা এই কথাটা আগেও বলবার চেষ্টা করেছি, আমরা আমাদের উঠোন সাজাবার জন্য আমরা এখন মরিয়া হয়ে গেছি। মরিয়া হয়ে যাওয়ার কারণে রাষ্ট্রের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা গুরুত্বহীন হওয়ার উপক্রম হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, আজকে উনি যেটা বললো ইকোনমিক প্রবলেম, এই অনেকগুলো প্রবলেম, এগুলো সরকারের কাজ, কিন্তু রাষ্ট্রের যে দায়িত্বটা আমরা আজকে দিতে চাই, রাষ্ট্র আজকে গুরুত্বপূর্ণভাবে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, এই কমিশনগুলো নিয়ে কাজ করবার বিষয় আছে। আমরা আপাতত সামনের সমস্যা যেটা বকুল ভাই বললেন যে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমরা 15.5 বছর সমস্যা ছিল না। এই 5 আগস্টের ঘটনা না ঘটলে আজকে আমরা এই শেখ হাসিনার ফ্যাসিজমের অধীনে ছিলাম। 16 বছর তো লড়াই সংগ্রাম করে এই সরকারকে পতন ঘটাতে পারেন। সুতরাং সেই জায়গায় আমি এটা বলছি না, এর অর্থ এই নয় যে আমরা দীর্ঘ সময় ধরে নির্বাচন ছাড়া থাকবো অন্তর্বর্তীকালীন সরকার। আরেকটা বিষয়টা পরিষ্কার হওয়া দরকার, একটা কেয়ারটেকার সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্টের ভিতর পার্থক্য আছে। আবার আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই গণ অভ্যুত্থানের মতো এই অভ্যুত্থান 100 বছরের ইতিহাসে প্রথম। এবং এটার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটিও কিন্তু
অতীতের ঘটনার সাথে মেলে না। সুতরাং আপনি এই বিষয়গুলোকে আমলে আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে, অনেক বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিশাল। আপনাকে ওরা কেউ যখন বলে যে ফ্যাসিজমে আমি ফিরবো না, ফ্যাসিবাদ কবর দিব, ফ্যাসিবাদের বাংলাদেশে রাখবো না, তাইলে আমি যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, তাহলে আমার এর সাথে একমত হওয়া এটাই জরুরি মনে করি। সে একমত হওয়ার ক্ষেত্রে আবার নির্বাচনকে প্রতিপক্ষ আমি করতে চাই না, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবার জন্য নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একই সাথে শুধুমাত্র নির্বাচন গণতন্ত্র তৈরি করে না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় না, গণতন্ত্রকে টেকসই করে না, সেটি প্রমাণিত হইল। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা তো বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসলো, মোটামুটিভাবে এক ধরনের গ্রহণযোগ্য নির্বাচন। সেই শেখ হাসিনা কি ফ্যাসিবাদ তৈরি করলো, এবং এই ফ্যাসিজমের রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা আছে তার সংজ্ঞার সাথে এই ফ্যাসিজমের কোনো মিল নেই। এটা বিশাল রকমের পরিবর্তন নিয়ে আসছে। এমন একটা কথা আপনাকে বলি, আরও একটা কথা আপনাকে পরিষ্কার করতে চাই, এই ফ্যাসিবাদ এখন যেভাবে তৈরি হয়েছে, শেখ হাসিনার ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদকে শুধুমাত্র রাজনৈতিক দল মোকাবেলা করতে পারে, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ 16 বছর আমরা রাজনৈতিক দলসমূহ এই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে পারিনি। তার জন্য কাদের লাগে? তার জন্য ছাত্র তরুণদের লাগে, শ্রমিক লাগে, রিকশাওয়ালা লাগে, সবাইকে লাগে। এখন আলোচনা হচ্ছে যে আজকের যে সংলাপটি আমরা করলাম, আমরা রাজনৈতিক দলসমূহের সংলাপ করলাম, সংবিধান কমিশন নিয়ে কথা বলছি, কিন্তু শেখ হাসিনাকে হটাবার জন্য যে মানুষগুলো রাস্তায় গেল, আসতে পারেননি এখন না, শেখ হাসিনাকে হটানোর জন্য যারা রাস্তায় গেল, যারা গুলি খেলো, যারা মরল, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারা কিন্তু কোনো সংলাপে নাই। তারা 5 আগস্টের পরে তাদেরকে বলছে ঘরে চলে যাও, সমস্ত অংশীদার আমরা রাজনৈতিক দলসমূহ। আমি এই জায়গায় ডিফার করতে চাই, শুধুমাত্র রাজনৈতিক দলসমূহ সমস্ত কিছুর মালিক, এই বিষয়টি আজকে আর ভাববার সুযোগ নেই। কারণ আপনি যখন ফ্যাসিবাদকে হটাতে গেলে আপনার সমস্ত জনগোষ্ঠীকে লাগে, শ্রেণী পেশার মানুষ লাগে, সমস্ত শ্রমকর্ম পেশার মানুষ লাগে, যারা আত্মহত্যা দেওয়ার জন্য আপনার পেছনে থাকে, সেই মানুষগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ায় যদি আপনি সম্পৃক্ত না করেন, ক্ষমতায়নে সম্পৃক্ত না করেন, নীতি নির্ধারণে সম্পৃক্ত না করেন, তাদেরকে অংশীজন না করেন, শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানে যে সংস্কার হোক না কেন গণতান্ত্রিক সংস্কার হবে না। শেষ পর্যায়ে জনাব আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে যে আসলে আমরা সংস্কার বলছি, যে পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাজনৈতিক দলগুলোর মধ্যেও কি সংস্কার আমরা আনতে পেরেছি, বা শেষ বাক্যে যদি আপনি বলেন যে আপনাদের প্রত্যাশা কি? আসলে বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান এই ফ্যাসিজম যে আওয়ামী লীগের শাসন আমলের পর যে কোনো সরকারকে বা যে কোনো দলকে যদি সরকার আসে, তার নিশ্চয়ই তাকে একটু পরিবর্তন আনতে হবে। তার দলীয় অবকাঠামো যেরকম আছে, সেখানে দলীয় অবকাঠামোতে গণতান্ত্রিক চর্চা একটু ভালো করতে হবে, গণতান্ত্রিক চর্চা ভালো করে সুশাসন নিশ্চিত করা। কারণ দলীয় কাঠামোতে যদি আমি সেই সুশাসন নিশ্চিত না করতে পারি, যত পরিবর্তন সেটা সম্ভব না। সেই জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রতিটা জেলায় জেলায় মিটিং করছেন, উপজেলায় মিটিং করছেন। এবং আমি একটা জিনিস যেটা বলবো, লাস্ট পয়েন্ট সেটা হলো যে বা যেটা করলো যে দুঃশাসনে ছিলাম, এখন আমি সুশাসনের জন্য রক্ত দিলাম, এখন যদি আমি আবার দুঃশাসনের ভিতর দিয়ে আমি একদিনও যাই, আমার কষ্ট লাগবে, কেন আমি সুশাসন পাচ্ছি না, এটা আমার আক্ষেপ, জনগণের আক্ষেপ। আর দেখেন এই যে 32 নম্বরে আগুন দিল, যেখানে সেখানে মবজা শেষ হয়, কেন হচ্ছে? কারণ আমার ওই সুশাসন পেতে গিয়ে জনগণ কষ্ট করছে, সুশাসনটা দেরি হচ্ছে আসতে। এবং এটা করতে যে সংস্কার করতে গিয়ে যদি আমি আরও লেন্দি করি, জনগণ থেকে এই মব জাস্টিসটা আরও বেরিয়ে আসবে এবং আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমরা চাচ্ছি তাড়াতাড়ি ইলেকশন দিয়ে মিনিমাম সংস্কার করে ক্ষমতা হস্তান্তর করুন। তাতে কি হবে, যে দল ক্ষমতা আসবে সে যদি না পারে তাকে চলে যেতে হবে। ভোটের রাজ্যে যদি আপনি ভোটের অধিকারে যে যায় সে আর ওইভাবে এর আগেও আমরা দেখেছি, সেটা হতে হবে। এটি ইলেকশনের রাজনীতিতে আপনাকে এই জন্যই তো বিএনপি আজকে টিকে আছে কেন, সে ক্ষমতা হস্তান্তর করে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, জনাব আশরাফুদ্দিন বকুল এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা থেকে মূলত আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক দলগুলো তাদের গুণগত পরিবর্তন চায় এবং একটি যৌক্তিক সংস্কার শেষে তারা দ্রুতই নির্বাচনের পথে চায়, এমন একটা অবস্থা আজকের আলোচনায় উঠে এসেছে। দর্শক, আর স্টিল ইনসাইড পলিটিক্স এখানে শেষ করছি।